আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের ইসলামিক দলের যে নেতৃবৃন্দ রয়েছে, এই নেতৃবৃন্দরা অন্য সব দলের মতোই এবারও পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়েছিল। অন্য সব দলের নেতৃবৃন্দ যেভাবে প্রতিবার পূজা মণ্ডপ পরিদর্শনে যায়, এবার বাংলাদেশের ইসলামিক দলের নেতৃবৃন্দরাও পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়েছিল। এই পূজা মণ্ডপ পরিদর্শনে যাওয়ার যে সবচেয়ে বড় একটা উদ্দেশ্য, সেটা হলো ভোটের রাজনীতি, অর্থাৎ হিন্দুদের একটা ভোট পক্ষে টানা। এই উদ্দেশ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়েছিল। অনেকগুলো উদ্দেশ্য আছে, এর মধ্যে একটা বড় উদ্দেশ্য হলো এটা। তো হিন্দুরা ইসলামিক দলগুলোকে ভোট দিবে, বাংলাদেশে এমন একটা পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ঠিক আছে? তো এক্ষেত্রে পূজা মণ্ডপ পরিদর্শন করে ইসলামিক দলগুলোর নেতৃবৃন্দরা হিন্দুদের কত পার্সেন্ট ভোট টানতে পারবে সে ব্যাপারে খুব সন্দিহান রয়েছে, যে তারা কত পার্সেন্ট ভোট টানবে। কিন্তু তাদেরকে যারা ভোট দেয়, সাধারণ ধর্মপ্রাণ মুসলমান, তাদের কাছে ইসলামিক দলের নেতৃবৃন্দরা ইতিমধ্যে তাদের ব্যক্তিত্ব বা তাদের যে ধর্মীয় গ্রহণযোগ্যতার জায়গা থেকে তারা গ্রহণযোগ্যতা হারাচ্ছে। এক্ষেত্রে আমি বেশ কয়েক জায়গায় কথা বলেছি, বিভিন্ন গ্রামগঞ্জের বিভিন্ন মানুষজনের সাথে। তো দেখলাম তারা এ ব্যাপারে খুব ক্ষুব্ধ হয়েছে এবং মনঃক্ষুণ্ণ হয়েছে যে হিন্দুদের মন্দির পরিদর্শনে অন্য সকল রাজনৈতিক দলের মতো মুসলিম লিডাররাও সেখানে পরিদর্শন গিয়েছিল। আসলে এই পরিদর্শনের উদ্দেশ্য যাই হোক না কেন, তো ভোটের যে একটা উদ্দেশ্য রয়েছে, এটা তো আমরা সবাই জানি। এই ভোটের উদ্দেশ্যে আমি মনে করি ইসলামিক দলগুলো ভোট বাড়াতে পারে না, বরং আরো তারা কমিয়েছে। পাশাপাশি মানে সব রাজনৈতিক দলরাই মন্দিরে পরিদর্শনে গিয়ে যে সকল কথাবার্তা বলেছে, এই সকল কথাবার্তা দ্বারাও আসলে সাধারণ মুসলমানদের কাছে তারা জনপ্রিয়তা হারাচ্ছে। আপনি যে অঞ্চলে, বাংলাদেশের যে অঞ্চলেই মানে আপনি জনগণের ভোটের মাধ্যমে যদি বিজয় হতে চান, তাহলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট আপনার প্রয়োজন আছে। অর্থাৎ মুসলিমদের ভোট না নিয়ে আপনি শুধুমাত্র এক শ্রেণীর ভোট নিয়ে আপনি জয়যুক্ত হতে পারবেন না। অতএব মুসলমানদের কাছে ধর্মীয় রাজনীতিবিদরাও যেমন ভাবে বিভিন্ন কথাবার্তা দ্বারা তারা যেমন গ্রহণযোগ্যতা হারাচ্ছে, পাশাপাশি সেকুলার রাজনীতি যারা করে বা মধ্যপন্থা রাজনীতি যারা করে, তারাও হিন্দু মন্দিরে গিয়ে বিভিন্ন মানে অংশগ্রহণ করে, বিভিন্ন যে কথাবার্তা বলে, তারা কথাবার্তা বলে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। এক্ষেত্রে কথাবার্তা বলার ক্ষেত্রে আমাদের সাবধানতা, আরো বেশি সাবধানতা হওয়া উচিত ছিল। আমি মনে করি যে আগামীতে আমরা আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আরো সাবধান হবে। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি, এবার ভারতের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা মানে সফল হয় নাই। সেটা হলো যে ভারত চেয়েছিল এই পূজা মণ্ডপে কোনো ধরনের মানে সংঘাত সৃষ্টি করে বা কোনো ধরনের উস্কানি দিয়ে যে হিন্দু সম্প্রদায়কে খেপিয়ে তুলে বা মুসলমানদের আর হিন্দুদের মাঝে একটা দাঙ্গা বাজিয়ে দিয়ে প্রতিবারের মতো এবারও একটা দাঙ্গা বাজানোর সম্ভাবনা নিয়ে ভারত কাজ করেছিল। কিন্তু ভারত এক্ষেত্রে সফল হয়নি। আমাদের প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দরাও তারা মানে হিন্দুদের যেন পূজা নির্বিঘ্নে পালন করতে পারে, তাদের ধর্মীয় উৎসব। সেক্ষেত্রে বাংলাদেশের সকল মানুষই চেষ্টা করেছে। তো আলহামদুলিল্লাহ সবাই যার যার মতো হিন্দুরা হিন্দুদের উৎসব পালন করছে। তো কোনো সমস্যা বা অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে নাই। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে আমাদের এই ভূখণ্ডের জন্য আসলে আমাদের এই ছোট্ট ভূখণ্ডের জন্য যে একটা সংখ্যা ছিল বা আমরা যে একটা সংখ্যায় থাকি, এই সংখ্যা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। তো ভারত যে সামনে কোনো পদক্ষেপ নিবে না, এ ব্যাপারে মানে বড় সন্দেহ রয়েছে। ভারত যেকোনো সময়, ভারত চাচ্ছে যেকোনো সময় তারা একটা মানে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, হয়তো সেনাবাহিনী নয়তো পুনরায় আওয়ামী লীগ আবার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবে। এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। বিশেষ করে বাংলাদেশের যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছে, তাদের গোয়েন্দা বাহিনী ব্যাপক দুর্বলতার পরিচয় দিচ্ছে। আগে আমরা দেখতাম যে আমাদের একটা ছোট্ট রুমেও যদি কখনো জামাত শিবিরের অথবা কোনো রাজনৈতিক কোনো দলের
মিটিং বা কোনো গোপন বৈঠক হয়, তো এই বৈঠকটার খবর মানে নেতাকর্মীরা জানার আগে মানে হাসিনার কাছে সংবাদ পৌঁছে যায়। এক্ষেত্রে আমাদের যারা গোয়েন্দা বাহিনী তারা মানে কি করছে আমরা বুঝতেছি না। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমাদের যারা গোয়েন্দা বিভাগে যারা আছে তারা আসলে গোয়েন্দার কাছে মানে সরকার প্রশাসনের কাছে সঠিক তথ্যটা পৌঁছাতে কেন বারবার ব্যর্থ হচ্ছেন, এ ব্যাপারে মানে বেশ সন্দেহ রয়েছে। এ ব্যাপারে আসলে তদন্ত হওয়া উচিত। আমরা যদি মানে এ ব্যাপারে কোনো রকমের ছাড় দিই, তাহলে আমাদের যেকোনো সময় আমাদের যে দেশকে অস্থিতিশীল করার জন্য ভারত যেকোনো সময় মানে যেকোনো পন্থায় ভারত অস্থিতিশীল পরিস্থিতি করে তুলবে। আর এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের বিপ্লব পরবর্তী যারাই এখন আছেন, যারা রাজনীতি করছেন, যারা ক্ষমতায় আছেন বা যারা ক্ষমতায় যান নাই, ক্ষমতার কাছাকাছি আছেন, সবার জন্য বিপ্লব পরবর্তী সবার জন্য মানে এটা মানে ক্ষতি, আমাদের দেশের জন্য ক্ষতি, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতি, আমাদের জাতির জন্য চরম ক্ষতি ডেকে আনবে।